বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন। আর আমার সাথে আজ স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার বাম পাশে আছেন ডক্টর মোস্তাফিজুর রহমান, সিনিয়র ম্যানেজার, ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে। আর তার সাথে আছেন ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, পপুলেশন সায়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ যে বিষয় সেটি হচ্ছে জনসংখ্যা ও প্রাথমিক স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ। তো আমরা আলোচনায় যাওয়ার আগে বৈশাখী টেলিভিশনের যে সর্বশেষ হেডলাইন্সগুলো আমরা একবার দেখে আসি। চরমপন্থা মৌলবাদ যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্কতা তারেক রহমানের। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। জুলাই সনদ ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয় বলছে জামায়াত। রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাওয়ার প্রত্যাশা নিরাপত্তা উপদেষ্টার। রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এগুলো আমরা সেই কনফারেন্সে নিয়ে যেতে চাই। 25 আগস্ট কক্সবাজারে অংশী জনসংলাপ। বিদেশে বাংলাদেশের হাইকমিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অবগত নয় বঙ্গভবন, ভোটের সাথে সম্পর্ক নেই দাবি রিজওয়ানার। কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে, তো এটা আমি বলতে পারবো না। আর কোনো লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হইলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। ভোট দিতে মুখিয়ে আছে 45 লাখ নতুন ভোটার। এবং অক্টোবরে শেষ হচ্ছে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ। জবানবন্দি দিতে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শিরোনামগুলো দেখে নিলাম। তো আমরা আলোচনা শুরু করতে চাই, সেটি হচ্ছে, আবারও বলে রাখি, সেটি হচ্ছে জনসংখ্যা ও প্রাথমিক স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি একই সাথে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজও একসাথে দেখতে পাবেন। তো আসলে স্বাস্থ্যসেবা যদি কথা আমরা বলি, 70-এর দশকে দুটি বিভাগ ছিল এখানে। 85 সালে সেটি একীভূত হয়। এরপরে 2017 সালের 16 মার্চ আবার দ্বিধা বিভক্ত হয়, স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা। আপনারা দুজনেই ভালোভাবে অবগত আছেন যে বাংলাদেশের স্বাস্থ্যের হাল মানে সত্যিকার অর্থে অনেক নাজুক। বিশেষ করে মানুষের যে স্বাস্থ্য মৌলিক অধিকার, যেটি আপনারা দেখেন, যদি মাত্র আমাদের দেশের চিকিৎসক আছে একজনের বিপরীত 2000 মানুষের বিপরীত 2 থেকে 2500 মানুষের বিপরীতে একজন চিকিৎসক। রেশিও আপনার নার্স 5000-এর বিপরীতে একজন, 5000 মানুষের, এবং হাসপাতালের বেড হচ্ছে 3000 জনের জন্য একটা বেড। তো এটাতে বোঝা যায় যে আমরা, আর আমাদের যেই খরচ, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে খরচ, সেটাও অনেক মানে ব্যক্তিগত খরচটাই আমাদের অলমোস্ট, আমরা সরকারিভাবে যে সুযোগ সুবিধা যতটুকু পাওয়ার, সেটা কতটুকু পাচ্ছি এটা সবাই জানে, আমরা অবগত। তো আমরা জনসংখ্যার আলোকেই আমরা শুরু করতে চাই। আমি প্রথমেই ডক্টর মইনুল আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে জনসংখ্যাটা কিভাবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। জি, আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে আমার সহ আলোচক যিনি আছেন আপনাকে শুভেচ্ছা, এবং বৈশাখী টেলিভিশন এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। দেখেন, আমরা যখনই কোনো উন্নয়নের কথা চিন্তা করি, তাহলে চিন্তা করতে হয় এটা কাদের জন্য। তাহলে আমরা মনে করি যে এটা পিপুল যদি বলি, ইন্ডিভিজুয়ালস, গ্রুপস মানেই হচ্ছে জনসংখ্যা। তো সে প্রেক্ষাপটে যদি লক্ষ্য করেন, আমি যেহেতু জনসংখ্যা বিজ্ঞান নিয়ে কাজ করি, তার সাথে যেহেতু আমি যদি প্রাথমিক স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জটা দেখতে চাই, তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে জনসংখ্যার গতিময়তার জায়গাটা এবং তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই জায়গাটা। সেটু যদি আমি একটু সংক্ষিপ্ত পরিসরে যদি বলি সেটি হচ্ছে প্রথমে দরকার হচ্ছে যে একটা দেশের জনসংখ্যার আকারটা কেমন, সেটির উপর নির্ভর করবে কিন্তু আপনার পরবর্তী রিসোর্স বন্টন বা অন্যান্য যেই কথাগুলো শুরুতে আপনি বলছিলেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই জনসংখ্যার আকার এবং বন্টনের মধ্যে গিয়ে লক্ষ্য করতে হবে তার বয়স কাঠামোটা কীরকম, এই জনসংখ্যার মধ্যে কর্মক্ষম জনগোষ্ঠী কেমন, বয়স্ক জনগোষ্ঠী কেমন, শিশু কিশোরের সংখ্যা কেমন, যুব যারা রয়েছে কেমন, অর্থাৎ প্রান্তীয় এবং উপগোষ্ঠীগত যে জনসংখ্যাটি সেটি কেমন। একটি হচ্ছে সামগ্রিক জনসংখ্যা, আরেকটি হচ্ছে এরকম সাবগ্রুপস অফ পপুলেশনের যে জায়গাটি রেটি রয়েছে।
দ্বিতীয়ত যে জায়গাটি হচ্ছে ধরেন শহর এবং গ্রাম ভিত্তিক জনসংখ্যার কথা চিন্তা করি, যেমন দেখতে পাবেন এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু শহরমুখী হচ্ছে মানুষ এবং নগরের মানুষই কিন্তু অনেক বেশি বসবাস করছে। তাহলে এই নগরের যে মানুষগুলো রয়েছে তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যাপারটা কি রয়েছে? যেহেতু গ্রাম অঞ্চলে যদি বলি একটা কাঠামো আমাদের রয়েছে, কিন্তু শহরগুলো কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এখানে স্থানান্তরিত মাইগ্রেট বা অভিবাসিত যে জনগণ সেটা রয়েছে, এখানে সুরক্ষাহীন মানুষ রয়েছেন। তো এই প্রেক্ষাপটে যদি এই জায়গাগুলো যদি চিন্তা করি, খেয়াল করি, তাহলে দেখা যাবে যে আমি আপনাকে শুরুতেই বলেছি যে আমাদের যে জনসংখ্যার যে আকারটা, এটি কিন্তু দেখবেন যে পৃথিবীর অন্যতম জনবহুল একটি এলাকা এবং 8ম জনবহুল। আমরা হয়তো বা জনসংখ্যা বৃদ্ধির হার কমে এসেছে, কিন্তু জনসংখ্যার আকার কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এখন যে মুহূর্তে এখানে আমরা কথা বলছি, এখন দেখা যাচ্ছে যে এস্টিমেটেড প্রায় 17,57,00,000 মানুষ অফিসিয়ালি অবস্থান করছেন, আরও বেশিও রয়েছে। এটি কিন্তু 2030 সালে গিয়ে 18,61,00,000 পৌঁছে যাবে এবং 2038 সালে গিয়ে 20 কোটিতে পরিণত যাবে। আর 2050-এর কথা যদি যাই, তখন দেখা যাবে যে 21,47,00,000 মতো চলে যাবে। এগুলো হচ্ছে এস্টিমেটেড প্রজেক্টেড ডেটার ভিত্তিতে বলছি। কিন্তু এর মধ্যে যদি খেয়াল করে দেখেন, এই মুহূর্তে আমাদের যারা কর্মক্ষম মানুষ রয়েছে 65.7% মানুষ রয়েছে কর্মক্ষম। তারপরে ধরেন আপনি বয়স্ক মানুষের সংখ্যাও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং সেটি দেখা যাবে 2027 সালে আমরা বয়স্ক এইজিং সোসাইটিতে ধাবিত হব এবং দেখা যাবে 2051 সালে গিয়ে সমগ্র জনসংখ্যার 14% কিন্তু হয়ে যাবে এইজ, তখন এইজিং সোসাইটিতে যাব। তার মানে প্রায় 24 বছর পর কিন্তু আমাদের জাপানের মতো অবস্থার দিকে ধাবিত হয়ে যাব বর্তমানের। এখন এই বাস্তবতার জায়গা থেকে যদি লক্ষ্য করেন, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সাথে সম্পর্কটা করতে গেলে, আমি দেখতে পাচ্ছি আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে এখন ধাবিত হচ্ছি, একটা অবিস্মরণীয় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। বাংলাদেশ যেরকম একটা জুলাই বিপ্লব ঘটলো, একটা পরিবর্তন আসলো, ঠিক এই জায়গার মধ্যে একটা বড় পরিবর্তন। কীরকম দেখেন, আগে দেখা যেত যে জন্মহার আস্তে আস্তে কমে এসেছে এবং এখানে দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, নগরমুখী হচ্ছে মানুষ চলে আসছে, প্রযুক্তির পরিবর্তন ঘটেছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা চলে আসতেছে এবং সামনে এটা আরও আসবে। এই প্রেক্ষাপটে আমাকে খেয়াল করতে হবে যে প্রাথমিক স্বাস্থ্যসেবার যে চ্যালেঞ্জের জায়গাটা আমি যদি লক্ষ্য করি, তাহলে এই যে সাবগ্রুপস অফ পপুলেশন রয়েছে, এই মানুষগুলো সুরক্ষা পাচ্ছে কিনা। স্বাস্থ্য যেহেতু একটা অধিকারের জায়গা, সেই জায়গা থেকে স্বাস্থ্য সেবার জায়গা, মৌলিক এবং প্রয়োজনীয় যে স্বাস্থ্যসেবা সেটি তারা পাচ্ছে কিনা, স্থানীয় পর্যায়ে সহজলভ্যভাবে সেই সেবাটা হচ্ছে কিনা, তাদের রোগ প্রতিরোধ, তাদের এই ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, মা ও শিশু স্বাস্থ্য সেবা যেটি রয়েছে, বা এই টিকা প্রদান এবং একই সাথে পুষ্টির ব্যাপারগুলো, এগুলোও কিন্তু মূল উপাদান কিন্তু হয়ে যায় আপনার প্রাথমিক স্বাস্থ্যসেবায়। এখন এই প্রাথমিক স্বাস্থ্যসেবার মধ্যে যদি খেয়াল করে দেখি যে আমরা স্বাস্থ্যকে বলি অনেক ক্ষেত্রে মানব পুঁজি, হিউম্যান ক্যাপিটাল। এই যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের এখন একটা প্রায় 2/3 জনগোষ্ঠী হচ্ছে যারা হচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠী, কিন্তু এদের স্বাস্থ্য যদি সুস্বাস্থ্যবান যদি না হয়, পুষ্টি যদি ঠিকমতো না পায়, স্বাস্থ্য সেবাটা যদি ঠিকমতো তারা অ্যাক্সেস করতে না পারে, এবং ওই জায়গাটা কি হবে, তখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আপনি জানেন এর মধ্যে এক ধরনের রোগেরও একটা সংক্রমণের পরিবর্তন ঘটছে, যেটাকে ইংরেজিতে বলি ইপিডিমিওলজিক্যাল ট্রানজিশন। আগে যে সমস্ত রোগে মারা যেত, এখন রোগের গতি প্রকৃতি পরিবর্তন হয়ে গেছে। এখন নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো অসংক্রামক, এটি হয়ে গেছে, যেমন হার্ট ডিজিজ, আপনার স্ট্রোক, হাইপারটেনশন, ডায়াবেটিস এবং ক্যান্সার এবং স্ট্রোক, এই জায়গাগুলো, হাই ব্লাড প্রেশার, এগুলো দেখা যাচ্ছে মেজর কিলার অফ ডেথ হয়ে গেছে। এখন এই জায়গাগুলোতে আমাদের চিন্তা করতে হবে যে নাগরিকরা যখন সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো অসমতা, বৈষম্য এবং বা ফিনান্সিয়াল সিকিউরিটির জায়গা থেকে বাধাগ্রস্ত হচ্ছে কিনা। তা এই জায়গায় আমি যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে আমরা যে টেকসই উন্নয়ন যে অভিষ্ট গোল 3 বলা আছে, ওখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে সকল বয়সী মানুষের জন্য সুস্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করতে হবে। এবং এই ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা আমি লক্ষ্য করছি, সেটি দেখা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে অতীতে আমাদের অনেক সাফল্য দেখেছি, কিন্তু এখন একটা নিম্নমুখী ধারা আমি লক্ষ্য করছি। কীরকম একটি এক্সাম্পল যদি আপনাদের উদ্দেশ্যে ধরি, লক্ষ্য করেন যে এখন প্রায় আমি দেখতে পাচ্ছি যে শিশু মৃত্যু হার, ইনফ্যান্ট মর্টালিটি রেট যেটাকে বলি, 1 বছরের নিচে এবং বা নবজাত শিশু যেটা 28 দিনের আগে হয়, এবং 5 বছরের নিচে শিশু মৃত্যু হার গত 4 বছর ধরে দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে বাড়ছে।
আপনি যদি মাতৃমৃত্যু হারের কথা যদি বলেন, সেটিও নির্ভরযোগ্য উপাত্ত কি নিয়ে আমাদের একটা প্রশ্ন রয়ে গেছে। আপনি যদি মনে করেন যে এর মধ্যে সি সেকশন ডেলিভারি যেটা আছে একটা, সেটিও কিন্তু ক্রমান্বয়ে মানে আননেসেসারি সি সেকশনও বাড়ছে। এবং এই জায়গায় যেটা বলছি যে হ্যাঁ, ইনফ্যান্ট মর্টালিটি রেট, আন্ডার 5 মর্টালিটি রেট, এবং একই সাথে দেখা যায় যে এই যে দক্ষতা, স্কিলড অ্যাসিস্টেড ডেলিভারি অ্যাট বার্থ, এটি ক্রমান্বয়ে বেড়েছে, কিন্তু এখনও বাড়লেও দেখা যায় প্রায় 33% মতো কিন্তু বাড়িতেই প্রসব হচ্ছে। এবং একই সাথে দেখা যাচ্ছে যে যারা ধরেন সরকারি সেবা চেয়ে এখন বেসরকারি সেবাতে মানুষ বেশি চলে গেছে। কাজে এই বেসরকারি সেবাতেও সে পূর্ণাঙ্গ সেবা পাচ্ছে কিনা, আর্থিক খরচ হচ্ছে কিনা, সেই চ্যালেঞ্জিং জায়গাগুলো এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। আমরা একটু ডক্টর মোস্তাফিজুর রহমান আপনার কাছে যেতে চাই। আপনি তো ন্যাশনাল হেলথ সার্ভিসের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত, দীর্ঘদিন আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। তো বাংলাদেশে আসলে এই মুহূর্তে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জগুলো কি বলে আপনি মনে করেন, আর যদি আপনি উন্নত দেশ বিশেষ করে ইউকেতে যেখানে স্বাস্থ্যসেবা ফ্রি, তো সেটার সাথে যদি কম্পেয়ার করে বলেন। থ্যাংক ইউ জিওল কবির সুমন, থ্যাংকস ফর ইনভাইটেশন। অ্যান্ড আপনারা যারা শুনছেন বৈশাখী টিভির রেসপেক্টেড অডিয়েন্স, আমি একটু, আমার মনে হয় উনি সব কিছুই কভার করেছেন, আমি একটু ভিন্নভাবে বলি। আমি নিজেও হেলথ সেক্টরে বিশেষ ক্যাডার থাকা অবস্থায় কাজ করেছি, সো আই গট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, health is a state of complete physical, mental and social well-being. তো আমরা হেলথের ফিজিক্যাল সাইডটা বাংলাদেশে বেশি ফোকাস করি, উই ডোন্ট ফোকাস দ্যাট মাচ অন মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তো হেলথ অনেক ডিটারমিনেন্টসের সাথে জড়িত। হেলথ রিলেটেড টু ইউর এডুকেশন, health related to your finance, I mean the policy of the government, health related to your education, health related to your culture, health related to communication system, lifestyle behavior, so many factors, health related to your neighboring countries, whether you got a strong border control. There are communicable and non-communicable diseases. In Bangladesh, leading cause of death is non-communicable diseases, like what my colleague said already. তো আমি বিলেতে প্রাইমারি হেলথ কেয়ার যেটা দেখেছি, এখানে বাংলাদেশে ডিউ টু দি কমিউনিকেশন প্রবলেম, উপজেলা হেলথ কমপ্লেক্সে যখন আমরা যেতে হয়, উই ডোন্ট হ্যাভ দি অ্যাক্সেস টু হেলথ ডিউ টু দি স্টেট সিস্টেম, কমিউনিকেশন প্রবলেম। আমাদের ডক্টর থাকতে চায় না, ডক্টর, আমি সেটা না হয় নাই বললাম, আমাদের ডক্টর পেশেন্ট রেশিওটা আনফর্চুনেটলি উই গট দি ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এত বছর পরেও আমাদের পেশেন্ট ডক্টর রেশিও ভেরি বিগ গ্যাপ, নার্স এবং পেশেন্ট রেশিও ভেরি বিগ গ্যাপ। তো আই আন্ডারস্ট্যান্ড বাংলাদেশ ইজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে আমাদের অনেক লিমিটেড রিসোর্সেস আছে, বাট I think we need a strong willpower to provide the primary care in the rural level. তো সেটার জন্য বিলেতে আমি দেখেছি যে এভরি এরিয়া, সেখানে একটা আন্ডার ওয়ান আমব্রেলা they provide the primary health care. Under one building, they provide GP practice service, they provide the diabetic clinic, they provide the cardiac rehab clinic, food health clinic, nutrition, diabetic education. So they mostly focus on prevention is better than cure. They want to take initiative যে আপনার রোগটা যেন না হয়, রোগটা না হওয়ার আগে আন্ডার ওয়ান আমব্রেলা ইউ ক্যান গেট অল অফ দি সার্ভিসেস। আপনি জানেন যে হেলথ, প্রাইমারি কেয়ার, দেন সেকেন্ডারি কেয়ার, দেন টার্সারি কেয়ার, দে ডোন্ট নিড টু গো টু দি হসপিটাল। আমাদের দেশে তো আমরা প্রথমেই হসপিটাল চলে যায়, যেহেতু আমাদের সিস্টেম কাজ করে না। আমি আজকে আসার সময় ইন্টারেস্টিংলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিসেন্ট একটা রিপোর্ট পড়েছি আমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়েবসাইটে। তো সেখানে লিখেছে যে 1 billion people all over the world in third world countries spend 10% of their household budget. তারা বাজার করার জন্য যে টাকাটা, তার 10 to 15% তারা হেলথ কেয়ারের পিছনে খরচ করে। Whereas is the state responsibility to provide the free health care. আমাদের হাউসহোল্ডে তো অনেক পয়সাই তো আমাদের স্বাস্থ্যসেবার পিছনে চলে যায়। তারপর আমি আরেকটা জিনিস যেটা আমি ফিল করি যখন বিলেতে থাকি,
আমাদের যে টেস্টগুলো হয়, এই যে আমরা ডাক্তারের কাছে যে অনেকগুলো টেস্ট দেয়, এই টেস্টগুলো তো আমাদের জন্য একটা বিস্ফোরণ হিসেবে কাজ করে, বিগ বার্ডেন। তো ওখানে এই টেস্টগুলো ফ্রি অফ কস্ট। এইখানে তো টেস্টের জন্য মোস্ট অফ আই থিঙ্ক অ্যারাউন্ড 98% পিপল গো টু দি প্রাইভেট ক্লিনিক ওর হসপিটাল। তা আমাদের যদি অন্তত যেটা উনি বলেছেন ভেরি ক্লিয়ারলি, এই যে মেগা সিটি ঢাকা শহর, এখানে যদি আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয় যে আমরা কয়েকটা সেন্টার করতে পারি, হোয়ার দে ক্যান প্রোভাইড under one umbrella all of the service, they can do all of the tests there, at the same time they can give the treatment in different clinics. আমি আরেকটা জিনিস আজকে কাকে জন্য জিজ্ঞেস করলাম যে আমি যখন বাংলাদেশে সিভিল সার্ভিসে কাজ করেছি তখন দেখলাম যে আমাদের একটা ম্যাটারনিটি হসপিটাল আছে আজিমপুর, আর একটা আছে মনে মাতুয়াল, এম আই কারেক্ট? আর একটা শিশু হসপিটাল আছে খুব সম্ভবত শ্যামলী। এটা মনে হয় সিন্স আই হ্যাভ বিন লাইক লাস্ট 30-40 ইয়ার্স এই তিনটার কথাই শুনেছি। আনফর্চুনেটলি এখন পর্যন্ত ম্যাটারনিটি ক্লিনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন। অনেক মা কিন্তু ডেলিভারির সময় মারা যায়। এখন আমাদের আই থিঙ্ক উই নিড দি ইনিশিয়েটিভ, পলিটিক্যাল উইল ফর আমাদের আরও অনেক বেশি ম্যাটারনিটি হসপিটাল দরকার, অনেক বেশি শিশু হসপিটাল দরকার। আই নো উই গট লিমিটেড রিসোর্সেস, বাট আই থিঙ্ক we need to take initiative how we can provide the care so that common people of Bangladesh will get their basic rights, basic health care treatment, and they need to be educated. Like diabetes হওয়ার আগেই তো আমরা health promotion আমরা বলি। I have seen যে ওখানে ডায়াবেটিক রিলেটেড বিভিন্ন গ্রুপ করে, তারপর they take the classes so that prevention, they take the prevention measure before you get the disease. Thank you very much, Suman. ধন্যবাদ আপনাকে ডক্টর মইনুল। আমরা যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি পপুলেশন এবং হেলথ পলিসি, আর রিসেন্ট আপনি জানেন যে স্বাস্থ্য সংস্কার কমিশন একটি প্রতিবেদন দিয়েছে। তো সেই প্রতিবেদন এবং ওই যে যেটা বললেন ডক্টর মুস্তাফিজ যে আমাদের যে স্টেট পলিসি হতে হবে, ট্রিটমেন্টটা বা প্রাথমিক হেলথ কেয়ারটা সবার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, সেক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতাগুলো তো অনেক আছে। তো আপনি কোন বিষয়গুলোর উপরে ফোকাস করবেন? জি ধন্যবাদ। আমার মনে হয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। দেখেন, এই যে অতি সম্প্রতি যে স্বাস্থ্য সংস্কার কমিশন যে প্রতিবেদনটি দিল এপ্রিলের 2025-এ, এবং আর এর বাইরেও যদি মনে করেন আমাদের যে স্বাস্থ্য নীতি আছে, জাতীয় স্বাস্থ্য 2011, জাতীয় জনসংখ্যার নীতিও আছে, এটা এখন 2025 ফাইনাল হয়েছে। তো এখন এই জায়গাগুলোতে যদি একটু লক্ষ্য করি, দেখেন মানে যে এই স্বাস্থ্য আপনার সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে, সেই সুপারিশগুলো কিন্তু আমি মনে করি অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত। কিন্তু মূল বিষয়টা হচ্ছে দেখেন তারা যে জায়গায় সুপারিশগুলো করেছে, স্বাস্থ্য সেবা দান, বৌদ্ধ অবকাঠামো কিভাবে করবে, নেতৃত্ব, সুশাসন ও কর্মসংস্কৃতি তৈরি করার জায়গা, স্বাস্থ্য জনবল ব্যবস্থাপনা। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে স্বাস্থ্য জনবলের কথা আপনিও বলছিলেন যে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে প্রতি 10,000 মানুষের জন্য মাত্র 5.26 জন ডাক্তার আছে, নার্স আছে দেখা যায় 10,000-এর জন্য আছে 3.06, অথচ দরকার ছিল ডাক্তার 22.8 জন। তো এই কথাগুলো আজকে তো নতুন না, মানে এবং এই জিনিসগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং দেখেন আমরা অনেক ক্ষেত্রে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে গেছি বলে প্রপাগান্ডাও করা হয়েছে হতেছে। আপনি দেখেন অ্যান্টিনেটাল কেয়ার, যেটা প্রসব মানে আপনার প্রসবকালীনের যে জায়গাটা, অ্যান্টিনেটাল কেয়ারের একটা চিত্র যদি দেখি বলি আপনাকে, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে সর্বশেষ 2022-এর তথ্যে ওরা বলছে ANC+4 যেটা, এটা হচ্ছে WHO রিকমেন্ডেড, এটা হচ্ছে 40.5 হচ্ছে বাংলাদেশে। কিন্তু যদি কোয়ালিটি অ্যান্টিনেটালের কথা চিন্তা করেন তাহলে এটা জমে যাচ্ছে মাত্র 21.2%। তার মানে এই কোয়ালিটি নির্ভর করছে আপনার ওখানকার রিসোর্স, অন্যান্য ইকুইপমেন্ট, অনেক জায়গার ব্যাপারগুলো রয়েছে। এখন ওই জায়গাটায় যদি স্বাস্থ্য সংস্কার কমিশনের যে জায়গাটা খেয়াল করি দিই, তারা কিন্তু একটা সুন্দরভাবে আইডেন্টিফাই করেছেন স্বাস্থ্য খাতে অর্থায়নের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা হুমকির বা ঝুঁকির মধ্যে আমরা আছি। আপনি জানেন আমাদের জিডিপির 1%-এরও নিচে হচ্ছে স্বাস্থ্য খাতে বিনিয়োগ হয়। আমরা বারবার বলে আসছি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন, এটি হিউম্যান ক্যাপিটাল, মানব পুঁজি তৈরিতে ভূমিকা রাখবে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের নীতি নির্ধারকরা এই জায়গাটায় ফোকাস করছে না। আমি দেখতে পাচ্ছি যে এই কম বরাদ্দের কারণে ঝুঁকি কিন্তু 3 টাকা হচ্ছে। কীরকম 3টি? কম বরাদ্দ দিলে আপনি মানসম্পন্ন সেবা পাবেন না।
দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তির যে পকেটের যে খরচ এটি আরও বেড়ে যাবে এবং মানুষ তখন কিন্তু সেবা নিতে দূরে আসবে। তৃতীয়ত হচ্ছে এই সেবা নিতে গিয়ে মানুষ অনেক ক্ষেত্রে নিঃস্ব হয়ে যাবে, যার জন্য ওই যে পভার্টির যেটা আমি বলছিলাম ওখানে তৈরি হবে। এখন এই দক্ষিণ এশিয়াতে দেখা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রে যে সরকার যে ব্যয় করে অ্যামাউন্ট পার পার্সন, এটি দেখা যাচ্ছে যে একমাত্র ভুটান ছাড়া সবচেয়ে মানে আমি দেখতে পাচ্ছি যে আমরা অত্যন্ত সর্বনিম্ন অবস্থানে। 4578 টাকা তো এখন দেখেন এই সংস্কার কমিশন যে কমিশন প্রতিবেদন যেটি দিয়েছে ওখানে কিন্তু বলেছে যে মোট বাজেটের 15% দিতে হবে বা জিডিপির 2% করতে হবে। কাজে এটা একটা আমরা আইডেন্টিফাই করেছি ওখানে। কিন্তু পাশাপাশি খেয়াল করতে হবে যে ওখানে নেতৃত্ব, সুশাসন, কর্মসংস্কৃতি এই জায়গাগুলো রয়েছে। গভর্নেন্সের মধ্যে দেখেন অনেক ক্ষেত্রে বাজেট তারা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারে না এবং তাদের মধ্যে রিসোর্স, জনবলের ঘাটতি আছে, লিডারশিপেরও ঘাটতি আছে। জনসংখ্যার যে ব্যবস্থাপনাটা মানে স্বাস্থ্য জনবলের ব্যবস্থাপনাটা সেটা দরকার, তাদের ট্রেনিং প্রশিক্ষণের যে জায়গাটা এটা ক্ষেত্রে ঘাটতি আছে এবং আবশ্যকীয় যে ওষুধপত্র বা আপনার চিকিৎসা যে প্রযুক্তি বা সরঞ্জামিতি যেগুলোর সরবরাহ দরকার সেটিরও একটা ওই জায়গাতে লক্ষ্য করতে পেরেছি। এবং তথ্য ব্যবস্থা, স্বাস্থ্যের জন্য হেলথ ইনফরমেশন সিস্টেমটা এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এই তথ্যের ভিত্তিতে কিন্তু আপনি কাজগুলো করবেন, সেইটা কোয়ালিটি তথ্য উপাত্ত লাগবে। আমরা বলছি যে এটা করতে হবে সেটা করতে হবে, কিন্তু মূল যেটা যে আমার বরাদ্দটা সেটা তো আমি বাড়াচ্ছি না, বরং এবার দেখলাম আরো কমে গেছে। এবার দেখলাম যে স্বাস্থ্য খাতে আরো বরাদ্দ কমে গেছে। তো এখন এই বাস্তবতার মধ্য দিয়ে যদি দেখি এখন যে আমাদের আসলে ওনারা কিছু সুন্দর সুপারিশ দিয়েছে, আমি যেটা মনে করি যে আমাদের জাতীয় স্বাস্থ্যনীতি যেটি আছে 2011 এটির হালনাগাদ করতে হবে। কারণ আজকে দেখেন 2025 সাল আছি এবং আজকে এটা কিন্তু তখন এমডিজির আলোকে তৈরি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের আলোকে। আমরা এখন টেকসই অভিষ্ট উন্নয়ন লক্ষ্যের মাথায়, তাহলে সেই আলোকে তো আমার নীতিগুলোকে মানে আপনার আপডেট খসড়া করতে হবে। পাশাপাশি যে এই যে সংস্কার কমিশন যে রিপোর্টটি দিল, আমি মনে করি কতগুলো খুব ভালো গুরুত্বপূর্ণ তারা পরামর্শ দিয়েছে এবং ওই জায়গাতে খেয়াল করে দেখেন যে গ্রামাঞ্চলে যে ইউনিয়ন মানে উপস্বাস্থ্য কেন্দ্র বা পরিবার কল্যাণ কেন্দ্রগুলোকে সমন্বিত করে প্রাথমিক সেবা দেওয়ার ক্ষেত্রে একটা পরামর্শ রেখেছেন। শহরের মধ্যে বলেছেন ওয়ার্ড ভিত্তিক আপনার স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে এখানে অন্তর্ভুক্ত করে কাজ করা। পাশাপাশি দেখা যাচ্ছে যে চিকিৎসকদের মধ্যেও দেখা যাচ্ছে প্রাথমিক সেবা সংক্রান্ত চিকিৎসকদের একটা নেটওয়ার্ক গঠন করে 0 পদে ওই প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা যাতে প্রদান করা যায় তার জন্য একটা ডিরেকশন, ফ্যামিলি ফিজিশিয়ান যেটাকে আপনার ওই জিপি বলা হয়ে থাকে সেটির একটা বলেছে। তো ভৌত অবকাঠামো উন্নয়ন বা প্রয়োজনীয় জনবল, রোগ নির্ণয় এবং ওষুধ এবং প্রয়োজনীয় উপকরণ বা সরঞ্জামের প্রাপ্তি যে নিশ্চিত করা, এই জায়গাগুলো কিন্তু রিপোর্টে আমরা পেয়েছি। ফ্যামিলি মেডিসিন, জিপির কথা বললাম এবং একই সাথে দেখা যাচ্ছে যে বিদ্যালয় বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক নলেজটাকে কিন্তু অবহিতকরণ করতে হবে এবং এটা কিন্তু হেলথ এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটি যদি করা যায় তাহলে সর্বজনীন কার্যক্রম বাস্তবায়ন করে যেটা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে প্রস্তাবনাগুলো আসছে। কিন্তু আমি একটা চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি, ওনারা সুন্দর সুন্দর অনেক পরামর্শ দিচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা নীতি বানাই, কৌশল করি, কিন্তু এগুলো সুপারিশ দেই, এগুলোর বাস্তবায়নটা হচ্ছে বড় চ্যালেঞ্জ এবং আমি মনে করি এই বাস্তবায়নগুলো সময় সাপেক্ষ এবং এই বাস্তবায়নগুলো করাটা বড় চ্যালেঞ্জ। এটি আমি আপাতত একটি আপনাকে ধন্যবাদ। আপনাকে থামাতে হচ্ছে, আমরা একটা বিজ্ঞাপন বিরতির সময় হলো। দর্শক মণ্ডলী, সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান আপনারা একই সাথে ফেসবুক এবং ইউটিউব পেজেও দেখতে পাবেন, আপনারা সেখানে আপনাদের মতামত জানাতে পারেন। তো ডক্টর মোস্তাফিজ, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে আমরা আমাদের যেই মৌলিক যে 5টি অধিকার, এর অন্যতম হচ্ছে স্বাস্থ্য এবং আপনার যখন শরীর মানে ফিট থাকবে তখন আপনার সব কিছুই ভালো লাগবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা 71-এর পর থেকে এই এখন পর্যন্ত কেন আমাদের ওই তখনও যা বলতে হচ্ছে এখনও একই কথা বলতে হচ্ছে, যেটা ডক্টর মইনুল একটু আগে উল্লেখ করলেন। আসলে কেন সরকারিভাবে এতটা উদাসীনতা? কেন আমরা কি আমাদের পরিকল্পনাটার মধ্যে কি কোনো ঘাটতি আছে না এক্সিকিউশনে? আমাদের হেলথ পলিসি যারা করেন বা করেছেন ওভার দি লাস্ট 50 years or whatever, তো হেলথ পলিসিটা যখন করেন, যাদের জন্য করেন, আই থিঙ্ক আমরা ওদের যে রিপ্রেজেন্টেশন বা যারা ফিল্ড লেভেলে কাজ করে, এই যে মনে করেন স্বাস্থ্য সহকারী, মাঠকর্মী, পরিবার
পরিকল্যাণ পরিদর্শিকা, আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন সাবগ্রুপের মতামতটা নিই না। আমি নিজেও ফিল্ড লেভেলে কাজ করেছি, আমি দেখেছি উই আর টেকিং দি ডিসিশন ইন দি সেন্ট্রাল লেভেল উইদাউট টেকিং দি ওপিনিয়ন ফ্রম দি ফিল্ড লেভেল স্টাফ, তারা হোয়াট প্রবলেম দে আর ফেসিং, তারপর কি হোয়াট ট্রেনিং দে নিড, হোয়াট রেগুলেশন দে নিড টু এস্টাবলিশ। যার কারণে আমাদের পলিসিগুলো অনেক সময় প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড না। আমাদের স্বাস্থ্য সেক্টরে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যে জি। যখনই যে যারাই দায়িত্ব নিয়েছেন পরবর্তীতে একটা দুর্নীতির একটা ফ্লেভার বা অভিযোগ আমরা পাই, যে যখন যে যিনি মন্ত্রী ছিলেন বিগত সময়গুলোতে। আর আরেকটা জিনিস, আচ্ছা সেটা আমরা একটু পরে আলোচনা করি, আপনি এটাতে এই আমি বিষয়টা একটু- যদি জি। বলেন। হ্যাঁ, দুর্নীতিতে দুর্নীতির কারণে কি এই এটা না, বিকশিত ঠিক হতে পারে? এটা হচ্ছে যে সিস্টেমটা আমরা অনেক সময় করার জন্য করি, বাট আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাই, ইমপ্লিমেন্টটা আমাদের অনেক সময় আমাদের ওয়ার্কফোর্সের রাইট ট্রেনিং দরকার। উই আর নট প্রোভাইডিং দি রাইট ট্রেনিং, উই আর নট টেকিং দেয়ার ওপিনিয়ন, দেন আমাদের উই গট দি স্ট্রাকচার ইজ দেয়ার। সাপোজ লাইক ইন বিলেত আমি দেখেছি ওদের ওখানে কার্ডিয়াক রিহ্যাব ক্লিনিক ছিল, হার্ট ফেলিয়ার ক্লিনিক ছিল, অ্যান্ড কার্ডিওলজি ক্লিনিক ছিল। হোয়াট দে ডান, দে মার্জ অল থ্রি টুগেদার টু প্রোভাইড সেন্ট্রালাইজ সার্ভিস। তা আমাদের এই টাইপের কিছু প্রবলেম আছে। আমরা হেলথ পলিসি করি, আমাদের সামটাইমস ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আমরা কথা বলছি, আমরা বলি যে ইমামদেরকে ইনভলভ করবো, হাউ মাচ ইউ ইনভলভ ইন প্র্যাকটিক্যালি, আমরা কি মনিটরিং করছি? তারপর আরেকটা জিনিস আছে যে আমি ওখানে দেখেছি যে টেলিহেলথ সিস্টেম একটা আছে। টেলিহেলথ সিস্টেম হচ্ছে যে আপনি অনেক সময় হয়তো ইউ ক্যান নট গো টু দি ডক্টর ডিউ টু your communication problem, your movement problem, or so many other problem you have. Sometimes they call the telehealth people. They got trained people who can provide the initial treatment. Then they got the 111 number like 99 or whatever when we call it. They got the triple. They give the basic treatment over the phone. Then they got few walk-in center. Sometimes if you go to the hospital, you need to sometimes, apart from the emergency, you go to the different hospital without appointment, you cannot get the any appointment. If you sometimes most of the people এখানে কি করে privately 1000-2000 টাকা দিয়ে প্রাইভেট ডাক্তারের কাছে সিরিয়াল দেয়, তারপর যায়। ওখানে দেখেছি ওয়াক ইন সেন্টার আছে, দেন আউট অফ আওয়ার্স আছে। দোজ হু আর ওয়ার্কিং ডিউরিং ডে টাইম তারা ট্রিটমেন্ট নিতে পারছে না, বাট আফটার অফিস আউট অফ আওয়ার সেন্টারে তারা যায়। তো এই সরি সুমন, এই কম্বিনেশন অফ জিনিসগুলা করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট ও দোজ হু আর দি পলিসি মেকার, দে ডোন্ট নিড টু মাচ অ্যামাউন্ট অফ মানি। উই গট দি মানি, but you need the right innovation, right policy to provide the service so that people get the service. আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতাটা বেশি। আর করাপশনের ব্যাপারে আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট। আমরা ডক্টর মইনুল, আমরা আমাদের যেই জেলা শহরগুলোতে যে হাসপাতালগুলো আছে, জেনারেল হাসপাতাল, আমরা দেখি যে কেউ অসুস্থ হলে সেই প্রাথমিকভাবে সেখানে নিয়ে যাওয়া হয়, এরপরে সেখানে একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে কারো যদি হায়াত থাকে তাহলে তিনি তো ঢাকায় আসতে পারেন, পৌঁছাতে পারেন, তো ম্যাক্সিমাম এই পথেই অনেক মারা যান, ক্ষয়ক্ষতি পথেই হয়ে যায় যা হওয়ার। তো আমাদের চিকিৎসা সেবাটা কেন ঢাকামুখী সেন্ট্রালাইজড করা হলো? এটা কি প্রাইভেট সেক্টরের উন্নয়নের জন্য না? না, তা তো বটেই। আমাদের যেটা মনে হয় যে আমরা কোয়ালিটি হেলথ সার্ভিসেসগুলো আমরা কিন্তু ওই অঞ্চল ভিত্তিক, যেটা রিজন ভিত্তিক, আমরা যখন পরিকল্পনা প্ল্যানিংগুলো করি আমাদের চিন্তা করা দরকার ছিল যে প্রত্যেকটা ডিভিশনে এবং ডিস্ট্রিক্টগুলোতে যাতে উন্নত মানের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত হয়, সেই জন্য পর্যাপ্ত রিসোর্স, জনবল থাকা। এবং দেখেন যে আপনি ওই সমস্ত জায়গাতে কিন্তু আমরা পর্যাপ্ত ভালো ডাক্তারও পাই না, এবং ভালো ভালো ডাক্তারগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক অবস্থায় চলে আসে। এবং আমাদের যে ডাক্তার যাদেরকে আমরা ওখানে রিক্রুটমেন্ট করে পাঠাই তারা ওখানে থাকতে চান না, এরকমও রয়েছে। তো এখন আমার মনে হয় যে পলিসিগত জায়গা থেকে একটি হচ্ছে যে ডক্টরের যদি অ্যাভেলেবিলিটি না থাকে এবং সেখানে ধরেন একটা অপারেশন করার দরকার প্রয়োজন, তার যদি ওই ফ্যাসিলিটিসগুলো যদি নিশ্চিত না থাকে, পর্যাপ্ত ইকুইপমেন্ট বা উপকরণ যদি না থাকে, রিসোর্স জনবল যদি না থাকে, বা ওটির মতো ওই ধরনের যদি কোনো ফ্যাসিলিটিস না থাকে, তো কী হবে? আমি কিছুদিন আগে আপনার একটা জায়গায় গিয়েছিলাম, আপনার কুতুবদিয়া। আমি কুতুবদিয়াতে দেখেছি মানুষগুলোর যে কষ্ট, যে জায়গাগুলো ধরেন
তো ওই জায়গাতে মানে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। যে প্রশ্নটা আপনি বললেন যে আমার মনে হয়েছে যে অঞ্চলভিত্তিক যে জায়গাগুলোতে রয়েছে আমরা কোয়ালিটি হসপিটালগুলো তৈরি করতে পারছি না, ডক্টরস অ্যাভেলেবিলিটিটা নিশ্চিত করতে পারছি না। না করার জন্য মানুষের ধারণা হচ্ছে যে সবাই ঢাকামুখী হওয়ার একটা প্রবণতা, এবং যেরকম ধরেন চাকুরির জন্য যেরকম হয় সবাই মনে করে ঢাকায় কাজ আছে, সবাই ঢাকায় চলে আসছে, যার জন্য মানুষগুলো কি মানুষ তো মৌলিক সেবাগুলো পেতে চায় এবং গুণগত সেবা পেতে চায়। আপনি যদি সরকারিভাবে যেটা দেখেন, আপনি ঢাকা মেডিকেল বা আপনার মিডফোর্ড ছাড়া আপনি তার নাই, আমি টার্সিয়ারি লেভেলের ওই ধরনের কিছু নাই। আর যাদের ধরেন মানে ক্ষমতা আছে, পারচেজ করার ক্ষমতা রয়েছে, তারা দেখা যাচ্ছে যে বেসরকারি পর্যায়ে চলে যায়। আপনি দেখেন, এবং এটাও একটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। আপনি দেখেন যে এই কস্টিং কি হবে, ফি কি হবে, তার সুনির্দিষ্ট যে কাঠামোগুলোকে যে সুসমন্বিত করা, ব্যক্তির লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে সেখানে যে কিভাবে তাকে সাইজ করা হবে। আমি একটু সাপ্লিমেন্ট, সেটা হচ্ছে যে আমি যখন ওখানে আমার ছেলে এবং মেয়েদেরকে ট্রিটমেন্টে নিয়ে যায় জিপি প্র্যাকটিসে, তো তারা দেখি যে ওই ওদের নাম এন্টার করার পর ওয়ান্স দে ওপেন দি উইন্ডো অফ দি কম্পিউটার, দে ক্যান সি হাউ মেনি টাইমস উই ভিজিটেড অ্যান্ড প্রেজেন্ট ডিজিজ whether it is related to the previous few visits. They read 4 or 5 minutes, then they try to relate. তো আমাদের দেশে রেফারেল সিস্টেম এখনো, আমাদের দেশে 4-5 মিনিটসে 5 জন দেখা হয়ে যায়। দেখা হয়ে যায়। তো আমাদের সিস্টেমটা হচ্ছে, আমি ডক্টরদেরকে দোষ দিচ্ছি না, ওরা রিমোটে দে ডোন্ট ওয়ান্ট টু গো টু রিমোট এরিয়া। আমরা যদি আমাদের গভর্নমেন্ট, যেমন কি রাঙ্গামাটি আমি হিল একটা ট্র্যাক্স, উদাহরণ দিই, আমি নিজে পিজিতে এক ডাক্তারের কাছে গিয়েছি, আমি সরকার টোকেন, সেখানে আমি 10 টাকা না 20 টাকা দিয়ে আমি টিকিট, ওই একই ডাক্তার, আমি তার চেম্বারে গিয়েছি, আমি 1100 টাকা ভিজিট দিয়েছি। তো আপনার মানুষের এখানেই তো এক্স্যাক্টলি দি হেলথ ইনইকুয়ালিটি, যেটা বৈষম্য হচ্ছে। তো ডক্টরদেরকে যদি আমাদের হেলথ মিনিস্ট্রি রিমোট এরিয়ার জন্য প্রপার ইনসেন্টিভ দেয়, অ্যান্ড ডক্টর, আমি জানি যে সারা দেশে যারা মেধাবী ওরাই ডক্টর হয়, তো উই ক্যান হ্যাভ এ ডিফারেন্ট স্কেল ফর দেম, এবং রিমোট এরিয়ার জন্য তাদেরকে প্রপার যদি ইনসেন্টিভ দেওয়া হয়, ডেফিনেটলি দে উইল গো। আর মনিটরিংটা আমি যেটা দেখেছি, আমরা সবসময় বক্তৃতাতে বলি, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীরা অনেকবার বলেছেন রিমোট এরিয়া থাকতে হবে, না হয় শাস্তি হবে। অ্যাকচুয়ালি ওইটার মনিটরিংটা হচ্ছে না। whether most of the doctors staying in the remote areas, the incentive যদি প্রপার ইনসেন্টিভ দেওয়া হয়, আমাদের ডক্টররা থাকবে। আরেকটা হচ্ছে যে ট্রেনিং, প্রপার ট্রেনিং যদি আমাদের দেওয়া দেশের হয়। ডাক্তাররা, মানে বাস্তবতা হচ্ছে আপনি যেটা বললেন, জি, যখন যে সরকার আসবে তার বিরোধী মতের যে ডাক্তার, তারা থাকবে রিমোট এরিয়ায়, সে যত এক্সপার্ট। দিস শুড বি স্টপড, দিস শুড বি স্টপড। বাট প্রফেশনালিজম তো এখানে গ্রো করে। এটা মনে হয় এখন অতীতের ওই বাউন্ডারি থেকে এসে দিস সর্ট অফ টেকনিক্যাল প্রফেশন we should see them not discriminately, you know what I mean. তো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ফার্মেসিগুলোতে anybody can open a pharmacy, which is very bad, very frustrated. এখন আপনি যদি একটা ফার্মেসি উইদাউট ট্রেনিং, উইদাউট এনি রেগুলেশন যদি কেউ খুলে ফেলে, they will prescribe the antibiotic, they will prescribe the sleeping pill. There are so many causes happening, you know what I mean. So this should be under regulation, proper training should be provided. Then যেটা উনি বলেছেন ডিসেন্ট্রালাইজ করা দরকার, আমাদের ডিসেন্ট্রালাইজ নাই। এটা যদি প্রপারলি ট্রেন করে, প্রপার ওয়ার্কফোর্স, প্রপার সেট আপ যদি আপনি সব ডিস্ট্রিক্টে আপনি পারবেন না, অ্যাট দি সেম টাইম উই গট লিমিটেড রিসোর্সেস, অ্যাটলিস্ট আপনি পাইলট হিসাবে আপনি 10টা ডিস্ট্রিক্টে শুরু করেন, অ্যাটলিস্ট বিভাগীয় শহরে শুরু করেন, দেন ইট উইল বি ফাইন। অ্যানাদার থিং আই নিড টু সে, out of curiosity, recently I have gone through the Bangladesh Nationalist Party's health policy and NCP's. I'm very good. They have taken very good initiative, especially BNP's 26 point. They mentioned they will follow the referral system like other developed countries, so that all of the disease data will be in one umbrella. So এটা কিন্তু বাংলাদেশে করা কোনো ডিফিকাল্ট কাজ না। আমাদের ইলেকশন কমিশন হ্যাজ অলরেডি গট দি data is there, so they need to link with the health ministry so that referral system we can introduce in Bangladesh. আরো আলোচনা করব, আরেকটা বিরতির সময় হলো।
দর্শক মণ্ডলী, সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রফেসর মইনুল, আপনি জানেন যে আমাদের বাংলাদেশের ভারতে ট্রিটমেন্ট করার একটা টেন্ডেন্সি ছিল, যদিও গত 1 বছরে সেখানে বেশ ভাটা পড়েছে আমরা বলবো। আমরা দেখেছি আগের এক সাবেক প্রধানমন্ত্রী, তিনিও সরকারি হাসপাতালে 10 টাকার টিকিট কেটে উনি চিকিৎসা নিতেন, চোখ দেখাতেন বা এরকম কিছু। আবার আরও রাষ্ট্রপতিকেও দেখেছি বাইরে গিয়ে ট্রিটমেন্ট নিতে। তো এগুলো কি মানে কি বলবেন আপনি এগুলাকে? এটা কি লোক দেখানো না আসলেই আন্তরিকতার ঘাটতি আছে? আরেকটা হচ্ছে আমরা আমাদের ভারতমুখিতা কিছুটা কমেছে, পাশাপাশি আমরা দেখছি যে চীনের কুনমিংয়ে সেখানেও সম্প্রতি একটা প্রতিনিধি দল গিয়েছে, সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা এগুলো নিয়ে বাংলাদেশেও বেশ কাজ হচ্ছে। জি, সবগুলোকে যদি রিলেট করে। জি অবশ্যই। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন, দেখেন আমাদের নেতৃত্বে যারা আছে ওনাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। ওনারা জনগণের জন্য রাজনীতি করেন এবং জনগণের সেবক হিসেবে তারা কিন্তু এখানে আছেন। তো ওনারা যদি সেবাটা দেশের মধ্যে নেন তাহলে ভালো হয়। আমি মনে করি না এটাই নেওয়া উচিত। এরকম লিডারশিপ অনেক নেতৃত্ব কিন্তু আমরা দেখেছি যুগান্তকারী যে ধরনের বিষয়। কিন্তু আমাদের এখানে হয় কি, আমাদের এখানে প্রাসঙ্গিকভাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নাম বলতে পারি, তিনি কিন্তু জাননি বাইরে সুযোগ থাকা সত্ত্বেও। না, উনি তো গণমানুষের ডাক্তার। আমি বলবো যে না হলে যে গণস্বাস্থ্য কেন্দ্র যেভাবে তার একটা বড় অবদান, উনি দেশকে উনি ওইভাবে চিন্তা করেছেন, ওই ওষুধ নীতিতে তো ওনার বড় ভূমিকা আছে। তো এখন যে জায়গাটা আমার মনে হয় আমাদের লিডারশিপদের মধ্যে বড় ঘাটতি আছে এবং ওনারা দরকার হলে যে বিদেশমুখী হয়ে যায় এই প্রবণতা আছে। বাট একটা জিনিস খেয়াল করার বিষয় যে আমাদের কিন্তু প্রচুর রোগী আপনার ভারতে গিয়েছে এবং ধরেন একটা রেমিটেন্সের ভারতের বড় একটা জায়গা এই স্বাস্থ্য খাত থেকে এখান থেকে কিন্তু হয়েছে। এখন এই ভিসা সংক্রান্ত ঝামেলার কারণে এবং এই রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তীতে ভারতের যেহেতু একটা সমস্যা ঘটে গেছে, এখন আমাদের যারা স্বাস্থ্য সেবাটা পেতে চায়, যাদের সক্ষমতা রয়েছে, তারা কোথায় যাবে? তো এক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে চীন যে কাজটি করতে যাচ্ছে, তাদের যে চীনের কিছু গুণগত স্বাস্থ্য সেবা ব্যবস্থা রয়েছে তাদের। এবং কিছুদিন আগে আপনি জানবেন যে প্রায় বেশ কিছু চীনের আপনার হসপিটাল মেডিকেল কলেজের ডক্টররা ওনা কিন্তু এসেছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিলেন এবং আমি সেই আলোচনায় ছিলাম। এবং তারা কিন্তু বাংলাদেশে মানে হসপিটাল করতে চাচ্ছেন, ইনভেস্ট করতে চাচ্ছেন। এবং শুধু তাই নয়, যে এখান থেকে বাংলাদেশের রোগী কীভাবে খুনমিংয়ে নেওয়া যায় সেটার জন্য ইন্টারপ্রেটার ব্যবহার করা। ইভেন আপনি জানেন যে চট্টগ্রামেও তারা রেগুলার ফ্লাইট শুরু করে দিয়েছে। চায়না কিন্তু চিন্তা করেছে যে এই জায়গাটায় তারা একটা বড় ধরনের বাণিজ্যিক লাভ করতে পারে কিনা, কারণ এটা একটা ইনভেস্টমেন্টের জায়গা থেকে চিন্তা করছে। আমাদের জায়গা দেখা দরকার হচ্ছে যে আমাদের কোয়ালিটি সেবা দরকার, কিন্তু এটা যদি বাংলাদেশে হয় এবং চীনের ডাক্তাররা যদি এখানে কাজ করেন, বা আমাদের যে গ্র্যাজুয়েটসরা চীনে পড়াশোনা করছেন মেডিকেল ডক্টর, তারা যদি এই হসপিটালগুলোতে কাজ করেন, আমি মনে করি সেটা একটা যুগান্তকারী জায়গা তৈরি হবে। এবং চীন যেহেতু প্রযুক্তিগত জায়গায় অনেক বেশি এগিয়ে গেছে এবং স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু তারা অনেক বেশি মানে অগ্রগতি করেছে, তো সেক্ষেত্রে আমি এই জিনিসটা রোবট ইউজ করছে। হ্যাঁ, এবং তারা ধরেন অনেক প্রযুক্তিগত যেহেতু এগিয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে চীনের সহযোগিতা কিন্তু আমরা নিতে পারি এবং সে প্রেক্ষাপটে আমি মনে করি এটা একটা শুভ উদ্যোগ হতে পারে। তবে এই ক্ষেত্রে কতগুলো ব্যারিয়ার আছে, যেমন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, বা ধরেন কস্টিং, খরচটা কত হবে, এটা ক্রয় মানে ক্ষমতার মধ্যে রাখতে হবে, এই জায়গাগুলো চীন আমার মনে হয় চিন্তা করবে। বাট আমি যেটা মনে করি যে হ্যাঁ, দেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নতি করতে হয়, আমাকে, আপনাকে এবং আমাদের নেতৃবর্গ যারা রয়েছেন তাদেরকে সাধারণ মানুষের সেবাতে যেতে হবে এবং ওইখানে গেলে এক ধরনের দায়বদ্ধতা তৈরি হবে, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার জায়গা তৈরি হবে। আমি যদি সেটা না করি তাহলে আমি মনে করি না সেক্ষেত্রে সঠিক উন্নয়ন ঘটবে। তবে আমি যেটা বলবো যে স্বাস্থ্য সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে, এর মধ্যে একটা কমিশন সুপারিশ করেছে যে একটা স্বাস্থ্য কমিশন করা, এবং এই স্বাস্থ্য কমিশনের মাধ্যমে একটা মনিটরিং করে তারা প্রায়োগিক কতগুলো প্র্যাকটিক্যাল দিকটা দেখতে চাচ্ছে, এবং সেটি একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমার কাছে মনে হচ্ছে তারা একটা ভালো পরামর্শ দিয়েছে, বলেছে যে স্বাস্থ্যকে তারা পণ্য হিসেবে দেখতে চায় না, বরঞ্চ পাবলিক গুড এবং অধিকার ভিত্তিক জায়গা থেকে তারা চিন্তা করেছে। আমি মনে করি যে স্বাস্থ্য আসলে একটা অধিকারের জায়গা, আপনার রোগী কেন্দ্রিক হতে হবে, তার গুণগত সেবাটা নিশ্চিত করবে, তার রাইটসের যাতে কোনো রকমের ভায়োলেশন না হয় সেদিকে আমাদের ফোকাস করার দরকার রয়েছে। এবং সেই প্রেক্ষাপটে সংবিধানেও আমাদের যে সংবিধান সংশোধনে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু সুপারিশ তারা
করেছে। এবং সেটি যদি ধরেন সামনের যারা সরকার কাঠামোতে আসবেন তারা যদি এই বিবেচনাগুলোকে সামনে নেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন যদি প্রণয়ন করেন, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা যোগ প্রাপ্তির ক্ষেত্রে নাগরিকের দের ক্ষেত্রে যে কী ধরনের দায়বদ্ধতা রয়েছে সরকারের এবং রাষ্ট্রের যে কর্তব্য রয়েছে, এই জায়গাগুলোতে সচেতন হতে হবে। এবং এই সামনে নির্বাচনী যে প্রস্তাবনা আসবে, তাদের যে এজেন্ডা আসবে, সেখানে কিন্তু এই জায়গাগুলোকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে যাতে এক ধরনের ন্যায্যতা তৈরি হয়। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমরা এখন একটা জবাবদিহিতামূলক সরকার চাই, যারা ন্যায় নিশ্চিত করবেন, সকল মানুষের অধিকার নিশ্চিত করবেন। ধন্যবাদ আপনাকে ডক্টর মোস্তাফিজ। আমরা এই যে স্বাস্থ্য খাতে জি একটা বড় আমাদের ব্যয় হয় আমাদের ওষুধ কেনার ক্ষেত্রে। বাংলাদেশে আপনি খেয়াল করে থাকবেন বিগত 5 থেকে 10 বছরের মধ্যে অনেক ওষুধের দাম হঠাৎ করেই বেড়ে গেছে বিভিন্ন সময়। তো এই যে ওষুধের ব্যয় বৃদ্ধি এবং এর দামের উপরে কিন্তু কোনো কন্ট্রোল নাই আমাদের। তো অতি সম্প্রতি আমরা দেখেছি যে আপনার সরকারি যে প্রতিষ্ঠান EDCL, তারা 33টা অত্যাবশ্যকীয় ওষুধের উপরে তারা 10 থেকে 50% পর্যন্ত দাম কমিয়েছেন, যদিও তারা 140টা ওষুধ তারা উৎপাদন করেন। আর বাংলাদেশে আপনি 2032 সাল নাগাদ যে আমাদের যে ব্যয়, স্বাস্থ্য ব্যয়টা, সেটা 32% কমিয়ে আনার একটা উদ্যোগও কিন্তু সরকার নিয়েছে। তো এই যে ওষুধের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের যেই ওষুধের দাম বৃদ্ধি আর বাইরের দেশের যে ওষুধ কেনা বা সরকারিভাবে দেয়া, এগুলো কিভাবে রিলেট করবেন? বাইরের দেশে হচ্ছে যে ওখানে যদি আপনার ইনকাম ইজ রিলেটেড টু ইউর ইনকাম, আপনার যদি ইনকাম থাকে, আপনি যদি স্টেট বেনিফিটের উপর নির্ভরশীল না হন, তাহলে ইউ হ্যাভ টু পে ফর ইউর মেডিসিন, বাট ইউর ট্রিটমেন্ট ইজ ফ্রি। বাট দোজ হু হ্যাভ লো ইনকাম, যাদের স্টেট বেনিফিটের উপর যারা নির্ভরশীল, দেয়ার মেডিসিন ইজ ফ্রি। এনিবডি আন্ডার 18 দেয়ার মেডিসিন ইজ ফ্রি। এনিবডি ওভার 18 যাদের লো ইনকাম, তাদের মেডিসিন ইজ ফ্রি। তো আমাদের বাংলাদেশে একদিক দিয়ে হচ্ছে মেডিসিনটা যে যারা বিক্রি করেন, যে বেশিরভাগ ফার্মেসিতে বিক্রি করেন, ফার্মেসিটা এখনও আন্ডার রেগুলেশনস নাই। ওখানে কিন্তু অনেক রোগের জন্য ফার্মাসিস্টরাই ট্রিটমেন্ট দিয়ে থাকেন। বেসিক মাইনর ইলনেসের জন্য ট্রিটমেন্টগুলো ও ফার্মেসি থেকে, বিকজ দে আর ট্রেন্ড ফার্মাসিস্ট, ওরাই, ইউ ডোন্ট নিড টু গো টু দি জিপি অ্যান্ড ট্রেন নার্স, ওরাই কিন্তু 40-50% ট্রিটমেন্ট আর ডান বাই ফার্মাসিস্ট অ্যান্ড নার্স। তো এখন আমাদের ফার্মেসিগুলোকে যদি আন্ডার রেগুলেশনে আনা হয়, তাহলে কিন্তু ওষুধের দামের উপরও একটা সরকারি রেগুলেশন কাজ করবে। দে উইল ফলো দ্যাট সিস্টেম অ্যান্ড রেগুলেশনস। আমরা দেখেছি যে ওষুধ বিভিন্ন ডাক্তারদেরকেও স্যাম্পল হিসেবে দেওয়া হয়, তারা আবার সেই ওষুধের নাম প্রেসক্রাইব করেন, নানান কিছু। আসলে এখানে এটা সিলেকশন বায়াসও কাজ করে। সেটা হচ্ছে যে অনেক ওষুধ কোম্পানি ডাক্তারদেরকে অনেক হুইচ ইজ ফাইন, ওইটা বিলে তো আছে, কিন্তু আপনি প্রেসক্রিপশন, এই জন্য আমি বলি যে আমাদের এখানে হুএভার উইল কাম টু ফর, দে নিড টু মেক এ রেগুলেশন যে ফার্মেসিগুলোকে আন্ডার একটা, যে আমি ইচ্ছা করলেই কালকে একটা ফার্মেসি খুলে দিব আর ওষুধ বিক্রি করব, এটা দে শুড বি ট্রেন্ড। Maybe there should be an institute, উপজেলা level, where they can create pharmacists who can তাহলে কিন্তু প্রাইমারি কেয়ার এনরিচ হয়ে যাবে। আর একটা হচ্ছে যে আমি একটু বলি, পরে হয়তো ভুলে যাব, হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন, আমরা এটা অনেক বলি। এটা অতীতে আমাদের অনেক স্টাডি বলেছে, আমাদের অনেক সাকসেস আছে। আমাদের দেশে কলেরা ওয়াজ এ বিগ পাবলিক হেলথ প্রবলেম ইন 1960s, 70s। তো সেখানে আমরা দেখেছি simple World Health Organization simply introduce one thing, hand washing promotion, health promotion. তারা কি বলেছে, wash your hands. We have eradicated cholera. It's a big success in Bangladesh. Then another thing ছিল আমাদের দেশে, malnutrition is a big public health problem for the due to vitamin A deficiency. Vitamin A. Then what they have done in 1980s and 1990s, they promote home gardening. যে আপনি বাড়িতে আপনার যে খালি জায়গা আছে, আপনি যে শাকসবজিগুলো উৎপন্ন করবেন, দেন এটা করে ইন কান্ট্রি লাইক বাংলাদেশ, আদার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, দে হ্যাভ
ইরাডিকেটেড ম্যালনিউট্রিশন। আসলে হেলথ নিয়ে কথা বললে আসলে আমি আরেকটু অনেকক্ষণ পয়েন্ট বলা যায়, সময়- আমি 30 সেকেন্ড বলিনি। তা আমাদের যেটা করতে হবে আপগ্রেডিং অ্যান্ড ইনরিচিং দি প্রাইমারি কেয়ার, এটা গভর্নমেন্টগুলোকে এটা তাহলে কিন্তু এটা করতে হলে যে অনেক পয়সার দরকার হবে, এটা জাস্ট ইচ্ছাশক্তিটাই উইল পলিটিক্যাল। ডক্টর মইনুল, লাস্ট 30 সেকেন্ডস। লাস্ট 30 সেকেন্ডে যদি বলেন তাহলে আমি বলবো যে দেখেন আমাদের At a ইউনিভার্সিটি, glance. হ্যাঁ, সর্বজনীন যে স্বাস্থ্য সেবার কথাটা আমরা বলি, এখানে আমার দরকার হচ্ছে যে সবার জন্য স্বাস্থ্য সেবা এটা চিন্তা করতে হবে, গুণগত মানসম্পন্ন স্বাস্থ্য সেবা এবং সাশ্রয়ী মূল্যে যে স্বাস্থ্য সেবার যে জায়গাটা সেটি করতে হবে, এবং এই সকল কিছুর কেন্দ্রবিন্দুতে জনসংখ্যাকে মাথায় রেখে যদি আমরা করি তাহলে আমার মনে হয় যে সফলতা পাবো। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে ধন্যবাদ। আসলে সময়ের ঘাটতির কারণে আর সুযোগ দেওয়া গেল না। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের 0 আওয়ার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।